তো অ্যাড্রেস বাস নিয়ে কথা বলছিলাম। অ্যাড্রেস বাস হচ্ছে একটা ইউনিডিরেকশনাল বাস যেটাতে শুধু একদিকে কোনো ডাটা যায়, সেটা হচ্ছে কোন দিকে, সিপিইউ থেকে আমার মেমোরি লোকেশনের দিকে। এখানে আমরা এই ইয়েতে দেখে আসছি অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে যাবতীয় যত পোর্টস আছে মেমোরি লাইক র্যাম রম এবং আইও ইন্টারফেস, যার কাছ থেকে ও ডাটা লাগবে সেই দিকে হচ্ছে ও অ্যাড্রেসটা পাঠাবে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা হয়তো সামনে পাবেন, যে সিপিইউ সবসময় কাজ করে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস নিয়ে। লজিক্যাল মানে কি? মানে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে সিউডো, অরিজিনাল অ্যাড্রেস না। যেমন মেমোরির অরিজিনাল অ্যাড্রেস বলতে দেখবেন 226800054, একটা পয়েন্ট যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে প্রিন্ট করবেন এম্পারসেন্ট দিয়ে সেটাকে সামনে। মনে করেন ইন্টিজার পি, প্রিন্ট এফ এম্পারসেন্ট পি দিবেন, দেখবেন একটা অ্যাড্রেস দিবে আপনাকে পয়েন্টারের মতো জাস্ট। তো জি স্যার, একটা অ্যাড্রেস দেয় স্যার। ফ্যাক্ট হচ্ছে এই যে আপনার ইয়েটা হয়, অ্যাড্রেসটা হয়, সিপিইউ যেটা বানায় এটা হচ্ছে সামথিং, দেন একটা কোলন, দেন একটা সামথিং, এই আকারে আসে। বুঝে গেছে কথাটা? তো এইটা কে ডিকোড করতে পারে? এটা ডিকোড করতে পারে হচ্ছে আমার মেমোরি অ্যাক্সেসে যেই ইয়েটা থাকে, প্রোগ্রামটা থাকে, ডিএমএ বলতে যেটা থাকে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস যে কন্ট্রোল করে, ও হচ্ছে ওই লজিক্যালটাকে ফিজিক্যালে কনভার্ট করে দেন পাঠায়। আমরা এটা দেখবো লজিক্যাল অ্যাড্রেসিং কেমনে হয়, হ্যাঁ। এটা ক্যালকুলেশন হয় মাঝখানে ছোট্ট করে। আর সিপিইউর কাছ থেকে লোডটা সরানোর কারণ হচ্ছে সিপিইউ যেন আপনার এইদিকে প্রেসার না নেয়। অ্যাড্রেসটা অন্য কোথাও হ্যান্ডেল হলে সিপিইউর জন্য সেটার একটা আলাদা বার্ডেন থাকে না। তো টিপিক্যালি একটা অ্যাড্রেস বাস কত বিটের হয় ডিপেন্ডস অন আওয়ার ওয়ার্ড লেন্থ। যেমন আমরা 16 বিটের মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করলে সর্বোচ্চ 20 পর্যন্ত আমার একটা অ্যাড্রেসিং বার থাকবে বা অ্যাড্রেসিং স্কিম থাকবে। এখানেও কিছু ব্যাপার আছে। যদি আপনারা ইয়ে পড়ে থাকেন, আর্কিটেকচার পড়ে থাকেন বা কেউ যদি জানেন, প্রত্যেকটা অ্যাড্রেস যদি আমার 32 বিটের সিপিইউ হয়, প্রত্যেকটা অ্যাড্রেস হচ্ছে 4 বাইট করে। যার ফলে আমার প্রত্যেকটা অ্যাড্রেসের লাস্ট 2 বিট কোনো কাজে আসে না, ওগুলো 0 0 থাকে। 4-এর মাল্টিপল হইলে আপনি চিন্তা করে দেখেন, 4 মানে কি 1 0 0 না? 4-এর মাল্টিপল যদি আমার সবগুলো অ্যাড্রেস হয়, লাস্ট 2টা বিট কি জিরোই থাকবে সবসময়, কোনোদিন ওইটাতে 1 2 মানে আসবে না, 1 2 3 জীবনও আসবে না। ফলাফল কি? আমি চাইলে 2 বিট বাড়ায় নিয়ে 32 বিটের জায়গায় 34 বিটের অ্যাড্রেসিং করতে পারি। আবার আর্কিটেকচার যদি আরো ইন্টেলিজেন্ট বানাই, যে না তুমি একটা ক্যালকুলেশনের স্কিম বসাই দিলাম ভিতরে, তুমি এভাবে কাজ করো, তখন দেখা গেছে আমার অ্যাড্রেস 32 থেকে 36 বিট পর্যন্ত চলে যেতে পারে এবং সেটা হ্যান্ডেল করা যাবে, কোনো সমস্যা নাই। সো অলওয়েজ অ্যাড্রেস বাস যে আমার পার্টিকুলারলি যত বিটের ওয়ার্ড লেন্থ তত বিটেরই হবে এমন কোনো কথা নাই। বুঝা গেছে কথাটা? আশা করি এক্সাম্পলটা ধরতে পারছেন। বাইনারিতে আপনি 4-এর মাল্টিপল যতগুলাই লেখেন সবগুলার লাস্টে 2টা শূন্য থাকবেই। যেহেতু 32 বিটের সিস্টেম, অ্যাড্রেস গুলো হবে সব 4 বাইট দূরে দূরে। মানে আমার অ্যাড্রেস গুলার ডাটা যখন নিতে যাব, আমি 1000 নিলে পরেরটা নিব হচ্ছে 1004, কারণ 1000 মানেই কিন্তু আমি 1000 থেকে 1003 পর্যন্ত 4টা বাইটের ডাটা নিয়ে নিছি একবারে। তো অ্যাড্রেসিং স্কিমটা তখন চলে যাবে 4 বাইট পরে পরে। বুঝা গেছে? নাম কিন্তু আবার সবগুলোর বাইট ওয়াইজই হবে, যেমন আমার 1001 এরপরে 1002 এমনি এমনি থাকবে, বাট আমি যখন ফেচ করব আমি নিব 1000, তারপর নিব 1004 এমনি। কারণ একটা যখন ফেচ করব একবারে 4 বাইট ফেচ করব। বুঝা গেছে কথাটা? জি স্যার, ফেচ জিনিসটা সাথে নতুন শুনলাম স্যার, এই হ্যাঁ, জন্য একটু কনফিউশন হইলো। রাইট। তো এই যে লাইনগুলা, সেখানে হচ্ছে সিপিইউ অ্যাড্রেস পাঠায় মেমোরি লোকেশনটার অথবা আইও পোর্টটার, যেটাতে রাইট করবে অথবা যেটা থেকে সে রিড করতে চাচ্ছে। The number of locations that the CPU address can be determined by the number of address lines, মানে যত বিটের আপনার অ্যাড্রেস লাইন, যত পিনের, সেটা দিয়ে আপনি ইজিলি বের করে নিয়ে আসতে পারবেন কতগুলা বাইট আপনি অ্যাড্রেস করতে পারবেন। 32 বিট মানে হচ্ছে 2 to the power 32, মানে প্রায় 4 গিগাবাইট পর্যন্ত আপনি অ্যাড্রেসিং করে যেতে পারবেন। বুঝা গেছে কথাটা? আহ, তার মানে যদি আমার 32 বিটের একটা প্রসেসর হয়, তার সর্বোচ্চ র্যাম হবে 4 গিগাবাইট। এই জন্য একটা কথা আছে যে আপনার কিন্তু এতর উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? এই র্যামের ক্ষেত্রে কিছু লিমিটেশনস থাকে, অনেক ক্ষেত্রে বলা থাকে এক্সপেন্ডেবল আপ টু 32 গিগাবাইটস, এক্সপেন্ডেবল আপ টু 24 গিগাবাইটস। ওয়াই? কারণ আমার যে অ্যাড্রেসিং স্কিম, সেটা দিয়ে আপনি যদি আরো 2 3 গিগাবাইট লাগায় দেন, ওটারে তো হ্যান্ডেল করতে পারবে না, ওর তখন মাথা খারাপ হয়ে যাবে, ওভারল্যাপিং হয়ে যাবে, দেখবেন মানে দেখবেন যে সিস্টেমই স্টার্ট হচ্ছে না। কারণ কি? কারণ অ্যাড্রেসিংটা সে পুরোটাকে নাম্বার দিয়ে শেষ করতে পারতেছে না, তার নাম্বারের লিমিটেশনে পড়ে গেছে সে, ফলাফল পিসি কাজ করবে না। বুঝা গেছে? কেউ কি এই কাজ কখনো জি করে স্যার। দেখছেন যে 2 জিবির জায়গায় 4 জিবি ঢুকায় দেখছেন কি হয়? মানে যার লিমিট দুই জি স্যার, গিগাবাইট দেখছি। তারে আপনি 4 গিগাবাইট দিয়ে দেখেন কি করে, যদি না আপনার টাকা পয়সা অনেক বেশি থাকে, ঠিক আছে? স্যার জিনিসটা স্যার মোবাইলেও ইয়ে করা যায়, চেক করা যায়। আই ডোন্ট নো, ট্রাই ইট ইফ ইউ ওয়ান্ট।
দেন পরে আসে হচ্ছে ডাটা বাস। এটা বাই ডিরেকশনাল, কারণ ডাটা আমার সিপিইউ তে আসবে, সিপিইউ থেকেও যাবে। তো ডাটার সাইজ ডিপেন্ড করে মাইক্রোপ্রসেসর একটা থেকে অন্যটার উপরে, যে একবারে কত ডাটা সে নিতে পারবে। নরমালি সেটা ইউজুয়ালি ম্যাচেস উইথ দ্য ওয়ার্ড লেন্থ অফ দ্য মাইক্রোপ্রসেসর, মানে মাইক্রোপ্রসেসর যত বিটের হয়, ওয়ার্ড লেন্থ যত বিটের হয়, নরমালি তার সমান হয়। এর মাল্টিপলসও হইতে পারে। আর মানে ওয়ার্ড যদি আমার 32 বিটে হয়, আমি চাইলে 64ও নিতে পারতে পারি। যেমন 8086 16 বিটের প্রসেসর, সে কিন্তু 32 বিট নিয়েও কাজ করতে পারে মাঝে মধ্যে কিছু কিছু ইনস্ট্রাকশনস এর জন্য। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় এই ডাটা বাসের লেন্থ কত সেটা অলওয়েজ 8 এর গুণিতক হবে। 16 বিটের 8086 কিন্তু 24 বিট নিয়েও কাজ করে, আবার 32 বিট নিয়েও কাজ করে। আর 8 16 তো আছেই তার জন্য। নরমালি কিছু কিছু ক্ষেত্রে 4 বিট নিয়েও কাজ করতে হয়। 4 বিটকে নরমালি বলা হয় নিবল। তো একটা বাইটের আপার 4 বিটরে বলা হয় হচ্ছে আপার নিবল, আর লোয়ার 4 বিটরে বলা হয় লোয়ার নিবল। এগুলা মনে রাখতে হবে, সামনে 2-4টা রেফারেন্স চলে আসবে, তখন আবার আমাকে পিছনে এসে মনে করাইতে যেন না হয়। হ্যাঁ, তো নরমালি জি ওয়ার্ড স্যার। লেন্থ যত বিটের প্রসেসর তত বিটের হয়ে থাকে। এই দেন ফাইনালি কামস কন্ট্রোল বাস। এই জিনিসটা চিন্তা করা বা ভিজুয়ালাইজ করা একটু ডিফিকাল্ট মনে হইতে পারে, বাট সিম্পল। নরমালি একটা জিনিস চিন্তা করে দেখেন, এট দ্য সেম টাইম রিড এন্ড রাইট একটা মাইক্রোপ্রসেসরের দ্বারা কি করা সম্ভব? না স্যার, এতক্ষণ যা পড়লাম সেটা দিতে সম্ভব না। এক্স্যাক্টলি, কারণ কি একই না বাস স্যার। দিয়ে ডাটা আসবে, রিড হয়ে ডাটা যাবে রাইট হয়ে। অ্যাটলিস্ট যদি বাসের চিন্তা ভাবনা করি যে না এক রাস্তা দিয়ে একসাথে পড়বো আবার লিখবো, এটা কি সম্ভব? না। তাহলে একটা কন্ট্রোলিং এর ব্যাপার এখানে লাগবে, যে যখন রিড করব তখন কারা কারা আমাকে ডাটা দিবে, যখন রিড অপারেশন যাবে তখন কারে কারে আমার চালু রাখতে হবে, যখন রাইট হবে তখন আমি কারে কারে নিয়ে কাজ করব। তো এই সব ব্যাপারগুলো মাথায় রেখে একটা কন্ট্রোল আলাদা ইউনিট লাগে, যে আমার যাবতীয় অপারেশনস কন্ট্রোল করতে পারবে। বুঝা গেছে কথাটা? এই জন্য গতদিন যখন আমরা কম্পোনেন্টস পড়তেছিলাম, ওখানে একটা ছিল হচ্ছে কন্ট্রোল ইউনিট, মনে আছে কিনা আপনাদের? মনে পড়ে? কন্ট্রোল ইউনিট নামে একটা অপশন অংশ ছিল সিপিইউর ভিতরে। এই যে এখানে দেখেন, এই ছবিটা দেখেন, এই যে কন্ট্রোল এন্ড ইনস্ট্রাকশন ডিকোডার, কন্ট্রোল ইউনিট এন্ড ইনস্ট্রাকশন ডিকোডার। এর রিজনটা এটাই, যে কন্ট্রোল ছাড়া এট দ্য সেম টাইম অনেকগুলো অপারেশনস কখনোই synchronized way তে পারফর্ম হতে পারবে না। That's why we need a control bus. So what does this bus do? হ্যাঁ, am I back? আমি কি ইয়েস আবার ব্যাক স্যার। করছি? আমার নেট চলে গেছে Yes, ভাই, sir, yes, sir. ভাগ্য ভালো আমার 2টা লাইন। সো যেখানে ছিলাম আমরা কন্ট্রোল বাস পড়তেছিলাম। তো একটা জিনিস লাগে, যে এট আ টাইম সবগুলার অপারেশন কে ম্যানেজ করবে, এবং কখন কাকে আমি অ্যাক্সেস দিব, কাকে আমি বসায় রাখবো। যেমন কিছু ক্ষেত্রে যখন আপনার কপি হয়, হ্যাঁ, র্যাম থেকে আমরা যখন সরি র্যাম থেকে বলছি, পেন ড্রাইভ থেকে যখন হার্ড ডিস্কে কপি করি, কাইন্ড অফ এখানে সিপিইউর কিন্তু কোনো কাজ নাই। সিপিইউর কাজ কি? বসে থাকো, লোড স্টোর চলতে থাকবে, এএলইউ করতে থাকবে, দ্যাটস ডান। ইভেন এএলইউ লাগেও না এখনকার সময়। এই যে ইউএসবি 2 3 এর পরে আসছে থান্ডারবোল্ট, আই ডোন্ট থিংক দে ইউজ দ্য সিপিইউ, দে ডিরেক্টলি ইউজ সাম সর্ট অফ আদার টেকনোলজি, যেটা থ্রু অ্যাড্রেস বাস এন্ড ডাটা বাস কাজ করতে থাকে, সিপিইউ কে পাশে বসায় রাখে। এই জন্য এটার স্পিডও কিন্তু অনেক হাই। ডাটাবাস গুলো কি স্যার ডেটা গুলো সিপিইউ তে নিয়ে যায় না, রোমে রোমে রাখে আর কি? আপনি আরেকবার কথাটা বলেন, ডেটা লগ মানে? ডেটা লগ না স্যার, আমি বললাম যে স্যার যখন কপি হয় তখন তো এই ডেটাবাস গুলোই কাজ করে স্যার, এই হ্যাঁ ডেটাবাস গুলোই তো স্যার ডেটা গুলোকে হ্যাঁ রমে হ্যাঁ নিয়ে যায়। হ্যাঁ, রমে নিয়ে যায় না। রম তো রিড অনলি মেমোরি, ওটা তো আপনি জাস্ট স্টার্ট করার সময় ইনস্ট্রাকশনস গুলো ওখানে থাকে, ওইখান থেকে আপনি নিয়ে কাজ করা শুরু করেন। রম কিন্তু রাইটেবল না, ওখানে আপনি কিছু কপি করতে পারবেন না ওখান থেকে, মানে ওখানে কিছু পেস্ট করতে পারবেন না, ওখান থেকে কপি করতে পারবেন। আচ্ছা। বুঝা গেছে? রম জি তো রিড স্যার। অনলি মেমোরি। তো যেটা বলতেছিলাম, এই ব্যাপারগুলার একটা যেটাকে বলে সিঙ্ক্রোনাইজেশন মেইনটেইন করে হচ্ছে কন্ট্রোল বাস। ওয়ান আফটার ওয়ান হি চেঞ্জেস এন্ড ওয়ান আফটার ওয়ান হি ম্যানেজেস। ঠিক আছে? তো মোটামুটি 5টা জিনিস সে নরমালি করে থাকে টিপিক্যালি। রিড রাইট, কুড বি সিগন্যাল রিড অর নট রাইট লাইন, মানে এই রিড নট রাইট জিনিসটা যখন আমরা চ্যাপ্টার 7 এ রিড রাইট পড়তে যাব, রিড রাইট কেমনে কাজ করে, তখন আমরা ক্লিয়ার হব। আপাতত এটা জাস্ট ধরে নিই, ওকে, সামথিং লাইক দ্যাট ইজ দেয়ার। এন্ড দেন মাইকটা মিউট করেন ভাইয়া। ইন্টারাপ্ট কন্ট্রোল, এইটা পড়বো হচ্ছে আমরা চ্যাপ্টার 8 এ গিয়ে। সিপিইউ হচ্ছে সম্পূর্ণরূপে ইন্টারাপ্ট বেসড, কারণ আমাদের সিপিইউর যখন কোনো কাজ থাকে না, আইডল বসে থাকে, যখন কপি চলতে থাকে তখন একটা কাজ চলতে থাকে, দেন হঠাৎ করে নতুন কোনো ক্লিক পড়লে সে ইন্টারাপ্টেড হয়ে অন্য কাজের দিকে যায়। দ্যাট ইজ হাউ দ্য CPU or microprocessor actually works. That is how.
তো দিস ইজ হোয়াট বেসিক্যালি মেইনটেইনস দ্য সিস্টেম, দিস ইন্টারাপ্ট। আদারওয়াইজ আপনি কখনো কোনো কাজ করতে পারতেন না একটা শেষ হওয়া ছাড়া। তো লাস্টে থাকে হচ্ছে বাস কন্ট্রোল সিগন্যালস ফর ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা নিয়ে অনেকগুলো কথাবার্তা বলছি যে কখন ডিএমএ কে কন্ট্রোল দিয়ে সিপিইউ কে বসায় রাখবে বা সিপিইউ ডিএমএ এর থেকে রিপ্লাই পাওয়ার জন্য ওয়েট করবে, সেটাও একটা কন্ট্রোল বাসের দায়িত্ব। তো এরপরে আসে হচ্ছে ফেচিং এন্ড এক্সিকিউশন সাইকেলস। একটা মাইক্রোপ্রসেসরের কাজ হয় হচ্ছে দুই ধাপে, একটা হচ্ছে কাজ নেয় আর একটা হচ্ছে কাজ করে। তো কাজ নেওয়াটা হচ্ছে ফেচিং সাইকেল এবং কাজ করাটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল। আপনারা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যদি পড়ে থাকেন ওখানেও এটা পাইছেন। মেশিন সাইকেল, তার আন্ডারে দুইটা সাইকেল থাকে, ফেচ এন্ড এক্সিকিউট। ফেচ মানে হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ, দেন সেকেন্ড কাজ হচ্ছে ফেচিং এর আন্ডারে ইনস্ট্রাকশন ডিকোড। আর এক্সিকিউটের আন্ডারে দুইটা থাকে, ফার্স্টে এক্সিকিউট, দেন হচ্ছে স্টোর বা কি বলে আউটপুট। তো ফেচিং এর ভিতরে কাজ হয় কি? ফেচিং এর ভিতরে ফার্স্ট কাজ হচ্ছে ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে নিবে এবং কিসে নিবে? ইনস্ট্রাকশন রেজিস্টারে, ঠিক আছে? ওই যে বলছিলাম রেজিস্টার নামে অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, যাবতীয় কাজ সব রেজিস্টারের উপরে করা হয়, মানে অন দা রেজিস্টার দা ওয়ার্কস আর ডান। তো এইখান থেকে দুইটা জিনিস জানতে পারবো আমরা, একটা হচ্ছে যে আমার ইনস্ট্রাকশন রেজিস্টারে ইনস্ট্রাকশনটা রাখা হয় নেওয়ার পরে, এন্ড এট দ্য সেম টাইম প্রোগ্রাম কাউন্টার যেটা থাকে, কত নাম্বার প্রোগ্রাম বা প্রোগ্রামের কোন কি নাম, প্রোগ্রামের কোন অ্যাসেম্বলি কোডটার লাইনটা আমরা এক্সিকিউট করলাম তারপরে কোনটা, এগুলা এই প্রোগ্রাম কাউন্টার পিসি বা আইসি ইনস্ট্রাকশন কাউন্টার সে হচ্ছে মনে রাখে। তো সে এক ধাপ চেঞ্জ করে, মানে নিজেকে যখনই একটা ইয়ে চলে যায়, ইনস্ট্রাকশন নিয়ে নেয়, তখনই সে এক ধাপ নিজেকে চেঞ্জ করে নেয়, কারণ নেক্সট ইনস্ট্রাকশনটা কোথায় আছে সেটা সে জানে, সে ওখানে পয়েন্ট করে তখন। তো এটাই বলতেছে মুভস দ্য প্রোগ্রাম কাউন্টার বাই ওয়ান সো দ্যাট ইট পয়েন্টস টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন, পরের ইনস্ট্রাকশনটা লোড করার জন্য রেডি হয়, ঠিক আছে? দেন কামস দ্য এক্সিকিউট সাইকেল, যেখানে অ্যাকচুয়ালি কাজটা করা হয় এবং ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য সাইকেল অ্যাকচুয়াল অ্যাকশনস আর পারফর্মড, depend on both instructions itself and the addressing mode specified to be used to access the data that may be required। মানে যদি আমার এক্সিকিউশনের জন্য আমার ডাটা ব্যবহার করতে হয়, তার উপর ভিত্তি করে এখানে অ্যাক্সেস করতে হয় ডাটাকে যদি লাগে। কথাটা বুঝাইতে পারলাম? মানে এক্সিকিউট সোজা করার জন্য কথায় স্যার এটা আরেকবার বলেন। আরেকবার বলেন। আরেকবার বলেন। এইটা আরেকবার বলেন স্যার, এক্সিকিউটটা। এক্সিকিউটটার কাজ হচ্ছে দুইটা। প্রথম কথা, আমি অ্যাকচুয়াল যে কাজটা করতে দিছে, যোগ বিয়োগ হোক গুণ ভাগ হোক করব। দেন কাজটা হচ্ছে ইনস্ট্রাকশন যদি চায়, মানে ইনস্ট্রাকশনে যদি বলা থাকে যে কোনো ডাটা নেও বা কোনো ডাটা রাইট করো, সেই ক্ষেত্রে আমি ডাটা অ্যাক্সেস করতে হইতে পারে। এক্সিকিউশন সাইকেলেই ডাটা অ্যাক্সেস হবে বা ডাটা বের হবে, আউটপুট হিসেবে যাবে। ওকে স্যার। ওকে, তো ফাইনালি ফেচিং এন্ড ইনস্ট্রাকশন সেটা কয় ধাপে হয় সেটা দেখব। তো এখানে আমাদের বেসিক্যালি 6টা স্লাইড বাকি আছে, আর এই 6টা স্লাইডের পরেই ইয়ে শেষ, আজকের মতো ক্লাস শেষ। তো ফার্স্টটাতে আসি। ফার্স্টে কাজ হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, তা সে কিন্তু একটা পয়েন্টার, তার ভিতরে যে অ্যাড্রেসটা রাখা সেটা হচ্ছে আমার কোথায় আমার ইনস্ট্রাকশন রাখা আছে মেমোরি লোকেশনে, সেইটা পয়েন্ট করে। সোজা কথায় মেমোরির ভিতরে মেমোরির নাম্বার এত, মানে মেমোরির ঠিকানা এটা এবং ওর ভিতরে রাখা ইনস্ট্রাকশন এইটা, আমার কাছে থাকবে ইনস্ট্রাকশন পয়েন্টারের ভিতরে এই মেমোরির লোকেশনটা। কারণ ডাটা স্টোর করে ইনস্ট্রাকশন পয়েন্টারে রাখার থেকে মেমোরি রাখাটা ইজিয়ার, মেমোরির লোকেশন রাখাটা ইজিয়ার এবং স্পেস বাঁচায়, ঠিক আছে? তো ইনস্ট্রাকশন পয়েন্টার থেকে আমি ফার্স্টে আমার সেই অ্যাড্রেসটা নিব। ইনস্ট্রাকশন পয়েন্টার অর আ প্রোগ্রাম কাউন্টার ইজ রেজিস্টার্ড দ্যাট হোল্ডস দি অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি ফেচড। সো আমি ইনস্ট্রাকশন পয়েন্টারে আমার নেক্সট ইনস্ট্রাকশন যেটা ফেচ করব তার লোকেশনটা রাখলাম। দেন হচ্ছে এই ইনস্ট্রাকশন পয়েন্টারটা অ্যাড্রেস বাসে সেই অ্যাড্রেসটা দিবে, বুঝেন? কিন্তু তাহলে এটা কে দিচ্ছে? সিপিইউ কাইন্ড অফ। এই জন্য বলছিলাম যে আমার নলেজে যেটা আসে ইনস্ট্রাকশন পয়েন্টারটা থাকে হচ্ছে সিপিইউর ভিতরে। তো সে তখন সেটা অ্যাড্রেস বাসে ছাড়ে, অ্যাড্রেস বাসে ছেড়ে দেয় যে হ্যাঁ এই লোকেশনের ইনফরমেশন বা কন্টেন্টস গুলো আমাকে পাঠাও। সো কন্টেন্টস অফ দ্য প্রোগ্রাম কাউন্টার আর পাসড অ্যাক্রস দ্য অ্যাড্রেস বাস। স্টেপ 2 ছিল এটা। স্টেপ 3 তে যেটা হয়, অ্যাড্রেস বাসের থ্রুতে সেটা চলে যায় হচ্ছে মেমোরি অ্যাক্সেস রেজিস্টারের কাছে। ওই যে বলছিলাম ডিএমএ নামে একজন অ্যাক্সেস কন্ট্রোলার থাকে, সে হচ্ছে যাবতীয় অ্যাক্সেস গুলা নিয়ন্ত্রণ করে। তো তার কাছেও একটা রেজিস্টার থাকে যেখানে, মানে সোজা কথায় তারও এই ডাটাটা রাখার জন্য একটা জায়গা লাগে, সোজা কথা একটা রেজিস্টার লাগে, যেখানে সে এই মেমোরি লোকেশনটা রিসিভ করে। রিসিভ করার পরে দেখেন যে স্যার এই ডিএমএ টাই স্যার সেই কন্ট্রোলার, মানে এই অ্যাড্রেস বাসকে কন্ট্রোল করবে এখন। হ্যাঁ, অ্যাড্রেস বাসকে না,
মেমোরির অ্যাড্রেস এক্সেস কন্ট্রোল করবে। আচ্ছা So the address moves over the address bus to the memory access register, মানে memory access যে রেজিস্টারটা আছে তার কাছে সে এসে পৌঁছাবে আমার প্রয়োজনীয় অ্যাড্রেসের লোকেশনটা, ঠিক আছে? এটা ছিল থার্ড স্টেপ। ফোর্থ স্টেপে যেটা হয়, অ্যাক্সেস রেজিস্টার মেমোরি লোকেশন থেকে সেই মেমোরিটার বের করে, মানে সোজা কথায় আমি লোকেশন পাইছি, এখন খুঁজে বের করব। সো দ্য মেমোরি লোকেশন অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন ইজ লোকেটেড, মানে এখানে যেই ইনস্ট্রাকশনের লোকেশনটা দেওয়া ছিল আমি সেটাকে খুঁজে বের করলাম। দ্যাট ওয়াজ মাই স্টেপ 4। দেন এই জিনিসটা আমি তো লোকেশন পেয়ে গেছি, এখন লোকেশনে যেটা আছে সেটাকে আমি দিয়ে দিব ডাটাবাসে। বুঝলেন? আসছে কিন্তু অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস, যাবে এখন ডাটাবাস দিয়ে ডাটা। So the contents of memory at the given location are moved across the data bus, মানে এখানে যেটা লোকেশনে পাইছি কন্টেন্ট আকারে সেটাকে আমি ডাটাবাসে ছেড়ে দিব। সো সেটা এখন চলে আসবে আমার ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছে ডাটাবাসের থ্রু হয়ে। এখন ইনস্ট্রাকশন রেজিস্টার কি ছিল? যেটা নিয়ে কাজ করা হবে, যেটার উপরে আমার নেক্সট কাজটা পারফর্ম করতে হবে, মানে সিপিইউ এখন কাজ করবে কোথা থেকে নিয়ে, এই ইনস্ট্রাকশন রেজিস্টারের কাছ থেকে নিয়ে। বুঝা গেছে কথাটা? তাহলে স্যার একটা স্টেপ জিনিস 5 কনফার্মড বাই দিস টাইম যে ইনস্ট্রাকশন রেজিস্টার সে অবশ্যই সিপিইউ তে থাকে। আর হচ্ছে আরেকটা জিনিস ছিল এই যে ইনস্ট্রাকশন পয়েন্টার, সেও সিপিইউর কাছেই থাকে। আরেকটা জিনিস কোনটা ছিল ভাই, যেটা আমি বলছিলাম যে মেমোরি তো থাকতে পারে, আই ডোন্ট রিমেম্বার কোনটার ব্যাপারে জানি বলছিলাম সেটা। ডিএমএ স্যার ইনস্ট্রাকশন কাউন্টারের কথা বলেছেন। আই ডিডন্ট হিয়ার ইউ। একজন আপু কিছু বলছিলেন। ইনস্ট্রাকশন কাউন্টার। ইনস্ট্রাকশন কাউন্টার, সো আই ডোন্ট নো, ওটা এখনো পাইনি। তো দুইটা জিনিস আমরা শিওর হলাম, ইনস্ট্রাকশন রেজিস্টার আর ইনস্ট্রাকশন পয়েন্টার, এই দুইটা সিপিইউ তে থাকে। তাহলে 6টা স্টেপ কি কি একবার ওভারভিউ দিয়ে যাই। ফার্স্টে আমি জি ইনস্ট্রাকশন স্যার পয়েন্টারে আমার নেক্সট অ্যাড্রেসটা নিলাম, যেখানে আমার নেক্সট ইনস্ট্রাকশনটা রাখা আছে অ্যাড্রেস বাসে। সেকেন্ড স্টেপে অ্যাড্রেস বাসে আমি সেই অ্যাড্রেসটা ছাড়লাম। থার্ডলি সেটা আমার মেমোরি অ্যাক্সেস রেজিস্টারে গিয়ে পৌঁছালো। মেমোরি অ্যাক্সেস রেজিস্টার ফোর্থ স্টেপে সেটাকে লোকেট করলো। ফিফথ স্টেজে সেই লোকেটেড অ্যাড্রেসে যে কন্টেন্টটা রাখা আছে সেটাকে ডাটাবাসে ছেড়ে দিল, মানে দিয়ে দিল। এবং ফাইনালি সিক্স স্টেজে ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে সেই কন্টেন্টটা রিচ করলো। এবার হবে হচ্ছে এক্সিকিউশন। সো মোটামুটি আজকের পড়া এতটুকুই ছিল। দিস ওয়াজ সাপোজ টু বি টট। এবার আপনাদের অন্য কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি রেকর্ডিংটা এখানে স্টপ করে দিব আদারওয়াইজ। স্যার যেটা হলো স্যার লাস্ট স্টেপে কি স্যার আমাদের এই যে কন্টেন্টটা এটা কি স্যার মানে এক্সিকিউশন করে এটাকে কি স্যার ফিরে নিয়ে গেল, মানে এখন আমরা কন্টেন্টটাকে দেখতে পাবো এমন কিছু, আমরা কন্টেন্টটাকে এখন পাবো? সিপিইউ তে কাজটা এনে পৌঁছাইছি, যে কাজটা সিপিইউর করতে হবে। আচ্ছা এই কন্টেন্টটা সিপিইউ কে দিল। হ্যাঁ, কন্টেন্টটা এসে সিপিইউ তে পৌঁছাইলো। ওকে স্যার বুঝতে পারছি। ওকে, এনি আদার কোয়েশ্চেনস এনিওয়ান? সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, উই আর গোয়িং টু কনক্লুড হিয়ার। এবং নেক্সটে আরেকটা ক্লাস আমরা নিব। সুটেবল টাইম আপনাদের সাথে মেবি কথা বলেছি, কবে নেওয়ার কথা ছিল ক্লাসটা ভাইয়া? 27 তারিখ মেবি। আমাদের আপনারা সাথে ডিরেক্টলি কথা হয়নি স্যার।